নমস্কার। রাত পার হলেই শ্রাবণ মাসের 22 তারিখ, কবির প্রয়াণ দিবস। একজন কবির জন্মদিন কিংবা মৃত্যুদিন ঘিরে সাধারণ মানুষের বা বলা ভালো সমগ্র জাতির এই যে বিপুল আবেগ, এটা সারা দেশে কেন সারা পৃথিবীতে এর কোনো দৃষ্টান্ত আছে কিনা আমার জানা নেই। আপনাদের যদি কারোর জানা থাকে আমাদের জানাবেন, আমরা অধীর আগ্রহে থাকলাম। কিন্তু একটা কথা বারবার মনে হয়েছে যে যাকে ঘিরে আমাদের এত আবেগ, তার জীবনে তো বারবার ফিরে ফিরে এসেছে অন্য 22শে শ্রাবণ। সেই সমস্ত 22শে শ্রাবণগুলো কেমন ছিল, কি কি কর্মব্যস্ততায় কেটেছিল তার দিন, কি ধরনের সৃজনে তিনি লিপ্ত ছিলেন, কোন কোন প্রান্তে ভ্রমণ করেছেন, এই বিষয়ে খোঁজ খবর নিতে গিয়ে কবির জীবনের একটা পর্যায়, অর্থাৎ 1920-21 সাল থেকে 30-32 পর্যন্ত, এই সময়টায় দেখছিলাম নানা বিচিত্র ঘটনার সমাহার। একবার সম্ভবত 1922 কি 23 সাল হবে, জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জোর রিহার্সাল চলছে। রবীন্দ্রনাথের বিসর্জন নাটকের অভিনয় হবে। 60 রবীন্দ্রনাথ সেই নাটকে যুবক জয়সিংহের ভূমিকায় অবতীর্ণ হবেন, আর উল্টো দিকে অপর্ণার ভূমিকায় 17 বছরের রানু, কাশীর মেয়ে রানু অধিকারী। কাশী শহরে তার বসবাস। তিনি এসছেন, ঠাকুর পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ, কবির স্নেহধন্যা, আপনারা জানেন। সেই রানুর নামে পরবর্তীকালে কলকাতায় রানুচ্ছায়া মঞ্চ, লেডি রানুর নামে একাডেমি অফ ফাইন আর্টস। তো সেই রানু অভিনয় করছেন অপর্ণার ভূমিকায়। নানা বর্ণনা থেকে আমরা জানতে পাই যে পরিচালক হিসেবে, যদিও তখন সেইভাবে পরিচালকের ধারণা রঙ্গমঞ্চে আসেনি, বাংলা রঙ্গমঞ্চে, কিন্তু রবীন্দ্রনাথ যখন সবাইকে পাঠ শেখাচ্ছেন অত্যন্ত কঠোর, মাঝে মাঝে রেগে যাচ্ছেন, কখনো কখনো হয়তো রানুকে পাঠ বোঝাতে গিয়ে হাত ধরে এক ঝটকা টান দিচ্ছেন। আর এই ঠাকুর বাড়িতে যখন মহড়া চলতো সেই সময় কিন্তু সেখানে নানা গুণীজনের সমাহার হতো। উপস্থিত রয়েছেন স্বয়ং জগদীশচন্দ্র, শরৎচন্দ্রের মতো ব্যক্তিত্বরা রয়েছেন। তবে তিনি যে শুধুই রাগী ছিলেন পরিচালক হিসেবে তা কিন্তু নন, ছিলেন অত্যন্ত সুরসিক। জীবনের অন্যান্য পর্যায়ের মতন অত্যন্ত সাধারণ দৈনন্দিন ছোটখাটো বিষয় নিয়েও যে কত রকম তিনি মজা এবং গভীর কৌতুক রস ও হাস্যরস সৃষ্টি করতে পারতেন, সে কথা তার সহযোগীরা তাদের লেখায়, স্মৃতিচারণায় বারবার বলে গেছেন। তো নাটক তো প্রস্তুত হচ্ছে, খবরের কাগজে বিজ্ঞাপন বেরিয়ে গেছে, নিউ এম্পায়ারে অভিনয় হবে, নিউ এম্পায়ার থিয়েটারে। টিকিটের দাম সেই সময় দেখছি যে 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা। আজকের নিরিখে হয়তো ততটা মনে হচ্ছে না, কিন্তু ভেবে দেখুন আজ থেকে প্রায় 104-5 বছর আগে এই টাকার কিন্তু গুরুত্ব অনেক। হঠাৎ করে একদিন রবীন্দ্রনাথের শরীর আর সায় দিচ্ছে না, গা হাত পায়ে প্রচন্ড ব্যথা, জ্বর এসে গেল। চিকিৎসকরা এলেন, পরীক্ষা করলেন, দেখা গেল রবীন্দ্রনাথের ডেঙ্গি হয়েছে এবং বেশ কিছুদিন তাকে বিশ্রাম নিতে হবে। তো অভিনয় তো গেল ভেস্তে, অভিনয় বন্ধ হয়ে গেল। এই যে সময়টা কিন্তু ছিল এই 22শে শ্রাবণের আশেপাশেই বিভিন্ন তারিখে। তো কবি অসুস্থ, কাগজে খবর বের হচ্ছে। সেই সময় আনন্দবাজার থেকে লোক পাঠানো হলো, প্রতিনিধি পাঠানো হলো কবির খবর নিতে। কবি জানালেন যে আমি সুস্থ হয়ে উঠবো 2-1 দিনের মধ্যেই, তারপরে আবার হবে অভিনয়। সেই অভিনয় শেষ পর্যন্ত হয়েছিল ওই অগাস্ট মাসের দ্বিতীয় অর্ধে। কিন্তু মজার বিষয় হলো প্রথম অভিনয়ের দিন আবার রানু অসুস্থ হয়ে পড়লেন, ফলে তিনি অপর্ণার ভূমিকায় প্রথম অভিনয় করতে পারেননি। পরবর্তী অভিনয়গুলিতে তিনি অবশ্য পেরেছিলেন অভিনয় করতে। আবার এর 1 বছর আগে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ সেবার চীনে গেছিলেন ভ্রমণ করতে। তো চীনে ভ্রমণ করতে যাওয়ার পর সেইখানে তার যে দোভাষী বন্ধু ছিলেন, সেই দোভাষী বন্ধু তাকে অনেক চা পাঠিয়েছিলেন। চা খাওয়ার প্রচলন শুরু করার জন্যে তিনি অদ্ভুতভাবে শান্তিনিকেতনের অধ্যাপকদের, গ্রন্থাকারিক এবং আরো যারা যারা ওখানে ছিলেন বিজ্ঞানী, সবাইকে নিয়ে সন্ধেবেলা
চা চক্রের সূচনা করলেন। উদ্দেশ্য ছিল সেই চা চক্রে চা পান করতে করতে সবাই মত বিনিময় করবে, নানা বিষয় আলাপ আলোচনা হবে, এবং এই চা চক্রে যোগদান উপলক্ষে তিনি চা নিয়ে একটা আস্ত গান লিখে ফেললেন এবং সেই গান গাওয়াও হলো। হায় 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 দিন চলি যায়, চা স্পৃহ চঞ্চল চা তোক দল, চলো 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 হে, টগ বগ উচ্ছল কাথলি তল জল কল কল হে, হায় 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 দিন চলি যায়। তারও 1 বছর আগে শান্তিনিকেতনে সেবার বর্ষামঙ্গল হয়েছে, কবি উপস্থিত রয়েছেন এবং অনেক ছাত্রছাত্রীদের সঙ্গে রয়েছেন নন্দলাল বসু, রয়েছেন সুরেন কর, রয়েছেন অসিত হালদার। তারা সবাই ওখানে সাজানোর দায়িত্বে ফুল দিয়ে পাতা দিয়ে বর্ষামঙ্গল উৎসবের নতুন যে সভাগৃহটি হয়েছে সেটাকে সাজানো হয়েছে। এবং স্বয়ং রবীন্দ্রনাথ যখন একা একা গান গাইছেন, একক গান যখন গাইছেন বা ঝুলন কবিতা আবৃত্তি করছেন, তখন সত্যি সত্যি বাইরে অঝোর ধারে বৃষ্টি পড়ছে, শ্রাবণ মাসের বৃষ্টি। এবং সেই বর্ষামঙ্গল উদযাপনের উল্লেখ পরবর্তীকালে আমরা বিভিন্ন পত্রপত্রিকায় পেয়েছি। আবার এর কয়েক বছর পর 1925-24 এই সময়টায় সেবার রবীন্দ্রনাথের ইউরোপে যাওয়ার কথা। সমস্ত আয়োজন পরিপূর্ণ হয়েছে এবং কবি কলকাতায় চলে এসছেন, যে এখান থেকে সম্ভবত ওই 9 আগস্ট মানে 22শে শ্রাবণের আশেপাশে তিনি এখান থেকে রওনা হবেন। কিন্তু কিছুকাল আগেই তার হৃদযন্ত্রের নানা রকম সমস্যা ধরা পড়েছে। চিকিৎসক নীলরতন সরকার বারণ করেছেন যে এখনই অতটা ধকল নেওয়া উচিত হবে না। তো কবি সেটা জানালেন পত্র মারফত। ওখানে যারা আয়োজক ছিলেন, উদ্যোক্তা ছিলেন, তারা কিন্তু বেশ ক্ষুণ্ণ হয়েছিলেন, কারণ তারা দীর্ঘদিন ধরে প্রত্যাশা করেছিলেন যে রবীন্দ্রনাথ সেখানে আসবেন, তার সম্বর্ধনা হবে। তো রবীন্দ্রনাথও মানে যতটা সম্ভব মার্জনা চেয়ে নিজের তরফ থেকে যতখানি দুঃখ প্রকাশ করা যায় সেইগুলো জানিয়ে তাদের পাল্টা চিঠি বা তাদের চিঠির জবাব দিয়েছিলেন। এই ঘটনা পরম্পরাগুলো আমরা যদি আলোচনা করি তাহলে দেখব আসলে ওই 22শে শ্রাবণ বারবার এসছে তার জীবনে, নানা কর্মব্যস্ততার মধ্যে দিয়ে, নানা সৃজনের মধ্যে দিয়ে। কিন্তু সম্ভবত সবচেয়ে স্মরণীয় বা সবচেয়ে মর্মবিদারক যে 22শে শ্রাবণ কবির জীবনে এসেছিল সেটা 1932 সালে। তখন কবির দৌহিত্র, ছোট মেয়ের ছেলে, সে নীতিন্দ্রনাথ, সে বিদেশে গেছিল, ইউরোপে গেছিল লেখাপড়া করতে, সম্ভবত মুদ্রণ বা এই ধরনের বিষয় নিয়ে। তো নীতিন্দ্র এমনিতে সঙ্গীতে বিশেষ দক্ষতা তার ছিল, সঙ্গীতে তালিম ছিল, সেই সঙ্গে দাদুর সঙ্গে সে নাটকে অভিনয়ও করেছিল এবং কবির অত্যন্ত প্রিয় পাত্র ছিল নীতিন্দ্রনাথ। বেচারা বিলেতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে, তাকে জার্মানিতে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য, যক্ষা রোগে আক্রান্ত হন এবং জার্মানির একটা গ্রামে, একটা স্যানাটোরিয়ামে সেখানে রাখা হয়। তার বাবা মা যান, কবি অধীর আগ্রহে এখানে অপেক্ষা করছেন এবং বারবার মনকে বোঝাচ্ছেন, চিকিৎসকদের সঙ্গে আলাপ করছেন, যে ভাবছেন এইবার হয়তো তার আদরের নাতি সুস্থ হয়ে উঠবেন। কিন্তু অবশেষে সেই এক 22শে শ্রাবণ 1932 সালে নীতিন্দ্রনাথ পৃথিবীর মায়া ত্যাগ করে অমৃত লোকে চলে গেলেন। কবির কাছে খবর এলো জোড়াসাঁকোয়। তিনি আশ্চর্য রকম শান্ত ও সংযত হয়ে প্রতিমা দেবীকে বললেন যে শান্তিনিকেতনে যেতে হবে, সেখানকার পরিবেশের মধ্যে, প্রকৃতির মধ্যে তিনি নিজেকে শান্ত করবেন, এই শোককে সামলে উঠে আবার জীবনের সামনের দিকে এগিয়ে যাবেন, কারণ তার তো তখনও অনেক কাজ বাকি রয়ে গেছে। মৃত্যুকে এইভাবে শান্ত হয়ে স্থিতধী হয়ে গ্রহণ করার মতন মানুষ ছিলেন যিনি, তার মৃত্যুতে আমরা বাঙালি জাতি কি করলাম? আর 5টা ঘটনার মতোই আমরা একদিকে যেমন আমাদের প্রিয় মানুষকে শ্রদ্ধা জানাই, সম্মান জানাই,
সেরকম কখনো কখনো এই শ্রদ্ধা জানানো, সম্মান জানানো, ভালোবাসা প্রকাশের অভিব্যক্তি এত বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় যে শেষ যাত্রায় কবির স্মৃতিচিহ্ন নিজের ঘরে রেখে দেওয়ার জন্য তার চুল দাড়ি টানাটানি করতে শুরু করলাম। সেগুলো ছিঁড়ে ছিঁড়ে অনেকে স্মৃতিচিহ্ন হিসেবে ঘরে রেখে দিলাম। এটাই বোধহয় আমরা, এটাই বাঙালি জাতি। কিন্তু রবীন্দ্রনাথের যে 22শে শ্রাবণ, আসলে সেটা বোধহয় কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তার সামগ্রিক জীবনযাত্রা ও জীবনচর্যার মধ্যে যে অসীমের আহ্বান, সেটাই যেন বারে বারে ফিরে ফিরে এসেছে। নমস্কার। আমার শেষ বারানে তরি কণ্ঠে নিলেম, গান কণ্ঠে নিলেম, একলা ঘাটে রইব না গো, রইব না গো, রইব